প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আগ্রাবাদ মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের সপ্তম অধ্যায় নগ্নবীজি এবং আবৃজিবীজি থেকে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জিমনোস্পার্মের যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ নগ্নবীজির যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতা আমরা আলোচনা করব এই জিমনোস্পার্ম বা নগ্নবীজি উদ্ভিদের যে জেনাস উদ্ভিদ সাইকাস, এই সাইকাস সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তা আজকে আমরা আলোচনা করব কি সাইকাস, অর্থাৎ আজকের আলোচনার বিষয় সাইকাস। সাইকাস উদ্ভিদ সাধারণত হাজার বছর আগে, প্রায় হাজার বছর আগে যে মেসোজোইক যুগ, এই মেসোজোইক যুগে এই সাইকাস উদ্ভিদের যে এদের যে আদি পুরুষ, সেই আদি পুরুষের সেই মেসোজোইক যুগে এদের উৎপত্তি বা মেসোজোইক যুগে এদের আধিপত্য ছিল। মেসোজোইক যুগে এরা কি ছিল কি সাইকাস উদ্ভিদ, অর্থাৎ যে সাইকাস উদ্ভিদ বর্তমানে কি ওই মেসোজোইক উদ্ভিদগুলো সাধারণত তারা কি ফসিল উদ্ভিদ হিসেবে বা জীবাশ্ম হিসেবে পরিণত হয়েছে, জীবাশ্ম বা ফসিলে পরিণত হয়েছে। তো আমরা এটাকে বলতে পারি সাইকাসকে জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম। অর্থাৎ বর্তমানকালে কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য যদি অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলিত হয় তাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। তাহলে সাইকাসকে আমরা জীবন্ত জীবাশ্ম কেন বলতেছি? বর্তমান কালের কোনো জীবিত, অর্থাৎ এই সাইকাসের জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের যে জীবন্ত উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পূর্ণ, এজন্য সাইকাসকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। অর্থাৎ সাইকাস উদ্ভিদ সাইকাডেলিস বর্গের অন্তর্গত। সাইকাডেলিস বর্গের অন্তর্গত সাইকাস উদ্ভিদ কি? সাইকাডেলিস, সাইকাডেলিস বর্গের অন্তর্গত। এই সাইকাডেলিস বর্গের অন্তর্গত এই সাইকাডেলিস মেসোজোইক যুগে যে সাইকাডেলিস বর্গের অনেক প্রায় বিলুপ্ত উদ্ভিদ পাওয়া যায়, যারা কি জীবাশ্ম হিসেবে বর্তমানে জীবাশ্ম উদ্ভিদ হিসেবে রয়েছে। অর্থাৎ এই সাইকাডেলিস বর্গের অনেক বিলুপ্ত উদ্ভিদকে বর্তমানে জীবাশ্ম হিসেবে পাওয়া যায় এবং যারা কি জীবাশ্ম হিসেবে পাওয়া যায় এই বর্গের প্রায় 9টি গণের, এই বর্গের প্রায় 9টি গণের 100টি প্রজাতি এখন পৃথিবীতে আছে। 9টি গণের এই বর্গে প্রায় 9টি গণের 100টি প্রজাতি। এই সাইকাডেলিস বর্গ সাধারণত মেসোজোইক যুগে উৎপত্তি লাভ করেছিল, কিন্তু বর্তমানে এই সাইকাডেলিস বর্গের যে উদ্ভিদগুলোকে ফসিল বা জীবাশ্ম হিসেবে পাওয়া যায় এবং এই বর্গের এখনো প্রায় কি 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখন পৃথিবীতে টিকে আছে। তো এদের বৈশিষ্ট্য ওই আদিকালের যে সাইকাডেলিসের বৈশিষ্ট্য একদম সেম, অর্থাৎ অনুরূপ, এবং এদের এই বৈশিষ্ট্য আদি প্রকৃতির। এদেরকে বলা হচ্ছে জীবান্ত জীবাশ্ম, জীবান্ত জীবাশ্ম। অর্থাৎ বর্তমান কালের কোনো জীবিত উদ্ভিদের সাথে যদি অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের মিল পাওয়া যায়, এই মিল সম্পূর্ণ হলে তাকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। যেহেতু সাইকাডেলিস বর্গের অন্তর্গত এই সাইকাডেলিস বর্গের অন্তর্গত যে সেই মেসোজোইক যুগের যে উদ্ভিদগুলো বর্তমানে ফসিল হিসেবে আছে, এই ফসিল উদ্ভিদের সাথে বর্তমান যুগের এই সাইকাডেলিস বর্গের যে 9টি গণের 100টি প্রজাতির সাথে ওই ফসিল উদ্ভিদের মিল পাওয়া যায়, এদেরকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, লিভিং ফসিল। এছাড়াও এদের একটি বৈশিষ্ট্য আছে মূল, এদের একটি বৈশিষ্ট্য মূল কোরালয়েড মূল। কোরালয়েড মূল, এই জীবন্ত জীবাশ্মটা অনেক পরীক্ষার অনেকে আসে এবং এই মূল কোরালয়েড মূল থেকেও অনেক প্রশ্ন হয়। তো এখন হচ্ছে মূল।
এদের কিন্তু প্রধান মূল বিদ্যমান, এদের প্রধান মূল বিদ্যমান, কিন্তু প্রধান মূল থাকলেও এই প্রধান মূলটি হয় ক্ষণস্থায়ী, অর্থাৎ স্বল্পস্থায়ী, অর্থাৎ খুব বেশি দিন থাকে না, এরা স্থায়ী থাকে না। এবং এই প্রধান মূল নষ্ট হয়ে যাওয়ার পর এদের অস্থানিক মূল উৎপন্ন হয়, অস্থানিক মূল উৎপন্ন হয়। এই অস্থানিক মূলগুলো সাধারণত মাটির নিচে বৃদ্ধি পায়, আবার কিছু কিছু মাটির উপরে উঠে আসে, মাটির উপরে এই মূলগুলো উঠে আসে। কিছু কিছু মূল মাটির নিচে এবং কিছু কিছু মূল কি মাটির উপরে উঠে আসে এবং দ্যাগ্র শাখা বিশিষ্ট দ্যাগ্র শাখার সৃষ্টি করে। অর্থাৎ প্রতিটি শাখা দুই ভাগে ভাগ হয়ে যায়, প্রতিটি শাখা দুই ভাগে ভাগ হয়ে যায়, যাকে বলা হচ্ছে কি দ্যাগ্র শাখা। এই যে আমি বলছিলাম কি যে অস্থায়ী মূলগুলো মাটির নিচে থাকে, আবার কিছু কিছু মূলগুলো কি এই মাটির উপরে বা ভূমিতলের উপরে দ্যাগ্র শাখা বিশিষ্ট হিসেবে বৃদ্ধি পায়। এবং এই দ্যাগ্র শাখায় সাধারণত এই মাটির উপরে যে দ্যাগ্র শাখা থাকে, এই শাখাগুলোতে সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এছাড়াও নষ্ট অ্যানাবেনা নামক অ্যানাবেনা অথবা সায়ানো ব্যাকটেরিয়া, নষ্ট অ্যানাবেনা অথবা সায়ানো ব্যাকটেরিয়ার এখানে ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়। ফলে এদের স্বাভাবিক মূল সরু না হয়ে, মূল সাধারণত কি হয় স্বাভাবিক সরু হয়, সরু না হলে এদের আকার কিছুটা বিকৃত ধরনের হয়, বিকৃত আকার ধারণ করে। সে কারণে কি এদের দেখতে প্রায় সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো মনে হয়। এজন্য এদেরকে বলা হয় কোরালয়েড মূল, বা এদেরকে এজন্য বলা হচ্ছে কোরালয়েড মূল বা টিউবারকল, এদের বলা হচ্ছে টিউবারকল রুট বা কোরালয়েড মূল, টিউবারকল রুট বা কোরালয়েড মূল। অর্থাৎ এই সাইকাস উদ্ভিদের প্রধান মূল বিদ্যমান থাকলেও সেটি কি ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী, এবং প্রধান মূলটি বিনষ্ট হওয়ার পর এখানে অস্থানিক মূল তৈরি হয়। এই অস্থানিক মূলটি মাটির নিচে বৃদ্ধি হতে থাকে এবং মাটির উপরেও কি এই কিছু কিছু শাখা একটা দ্যাগ্র শাখার বিশিষ্ট বৃদ্ধি পায়। এই দ্যাগ্র শাখার বিশিষ্ট এই মূলে সাধারণত ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, এবং এছাড়াও নষ্ট অ্যানাবেনা এবং সায়ানোব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হয়। ফলে যে মূলের যে স্বাভাবিক যে বৃদ্ধি আকার এটা সরু হতে পারে না, এবং এই আকারটা কি বিকৃত ধারণ করে, বিকৃত আকার ধারণ করে। ফলে এই মূলগুলো দেখতে অনেকটা সামুদ্রিক যে প্রবাল অথবা কোরালের মতো দেখায়। এই সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায় বিদায় এই সাইকাসের মূলকে বলা হচ্ছে কোরালয়েড মূল অথবা টিউবারকল রুট, কোরালয়েড মূল বা টিউবারকল রুট। তো এই হলো সাইকাস। এখন আমরা পরবর্তীতে আলোচনা করবো আমরা সাইকাসের জনন সম্পর্কে। সাইকাসের জনন সাইকাস উদ্ভিদ অঙ্গজনন এবং যৌন জনন এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। অর্থাৎ অঙ্গজনন ও যৌন জনন এই দুটি উপায়ে বংশবৃদ্ধি হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে আসি অঙ্গজ জনন। অঙ্গজ জনন, তো অঙ্গজ জনন হয় কি দেহ অঙ্গের মাধ্যমে, অর্থাৎ দেহ অঙ্গের মাধ্যমে যে জনন পদ্ধতি সংঘটিত হয় তাকে বলা হচ্ছে কি অঙ্গজ জনন। তাহলে অঙ্গজ জনন এই ক্ষেত্রে কাণ্ডে এদের যে শাখা প্রশাখা বিশিষ্ট যে কাণ্ড থাকে, এদের কাণ্ডে মুকুল সৃষ্টি হয়। কাণ্ডে কি সৃষ্টি হয়? মুকুল। এই মুকুল পরবর্তীতে রোপণ করলে সেখান থেকে আবার নতুন সাইকাস উদ্ভিদ হয়। নতুন সাইকাস উদ্ভিদ কি পরিণত সাইকাস উদ্ভিদে পরিণত হয়, অর্থাৎ সাইকাস উদ্ভিদে পরিণত হয়। অর্থাৎ মুকুলের মাধ্যমে মুকুল রোপণ করলে সেই মুকুল থেকে আবার নতুন সাইকাস উদ্ভিদ হয়। তাহলে আমরা এছাড়াও মার্চ এবং এপ্রিল মাসের দিকে পরিণত সাইকাস উদ্ভিদের গোড়া থেকে একটা চারা সৃষ্টি হয়। এই চারার মাধ্যমে এই চারা রোপণ করেও আবার পরবর্তীতে জনন সম্পূর্ণ করে, সাইকাস অঙ্গজনন সম্পূর্ণ করে। এই হচ্ছে অঙ্গজনন পদ্ধতি। অর্থাৎ মুকুল উদ্গম মুকুলের মাধ্যমে এবং
চারার মাধ্যমে সাইকাস উদ্ভিদে অঙ্গজ জনন সম্পূর্ণ হয়। এছাড়া এরপর আছে যৌন জনন। যৌন জনন, তো আমরা জানি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যে জনন সম্পূর্ণ হয় এটাকে বলা হচ্ছে যৌন জনন। যৌন জনন, তাহলে সাইকাস উদ্ভিদে আমরা বলেছি কি যে যৌন জনন আছে, অর্থাৎ পুং ও যেহেতু সাইকাস উদ্ভিদের পুং পুরুষ উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ দুটি আলাদা, অর্থাৎ উদ্ভিদ দুটি কি আলাদা, পৃথক, এবং দুটি আলাদা, এবং তাদের যে স্পোর এই স্পোরও কিন্তু আলাদা। এদেরকে স্পোর বলা হয় হেটারোস্পোর। হেটারোস্পোর সৃষ্টির মাধ্যমে এরা যৌন জনন সম্পূর্ণ করে। যেহেতু পুং এবং স্ত্রী সাইকাস আলাদা, সেহেতু এরা আলাদা আলাদা স্পোর তৈরি করে। পুং অর্থাৎ পুরুষ সাইকাসে মাইক্রোস্পোর এবং এবং স্ত্রী সাইকাসে মেগাস্পোর। মাইক্রোস্পোর এবং মেগাস্পোর এই দুটি স্পোরের সৃষ্টির মাধ্যমে সাইকাস উদ্ভিদ জনন সম্পূর্ণ করে, সাইকাস উদ্ভিদ যৌন জনন সম্পূর্ণ করে। অর্থাৎ পুং সাইকাসের আমরা বলতে পুংসের শীর্ষে পুং সাইকাস উদ্ভিদে শীর্ষে পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল, পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল সৃষ্টি করে। এই পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে মোচা আকৃতির পুং স্ট্রোবিলাস বা কোন গঠন করে। মোচা আকৃতির পুং স্ট্রোবিলাস অথবা কোন গঠন করে। দেখো তোমরা দেখতে পাচ্ছ চিত্র আঁকানো হচ্ছে একটা কি মোচা আকৃতির, এটা একটু কি মোচা আকৃতির, একটা মোচা আকৃতির। এই অনেকগুলো এই যে দেখছো মাইক্রোস্পোরোফিল বা পুং রেণুপত্র, এগুলো কি সবগুলোই মাইক্রোস্পোরোফিল বা পুং রেণুপত্র। এই মাইক্রোস্পোরোফিল বা পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে একটি কি স্ট্রোবিলাস গঠন করে। একটি স্ট্রোবিলাস মোচা আকৃতির গঠন করে, তাকে বলা হয় স্ট্রোবিলাস বা কোন। স্ট্রোবিলাস বা কোন। এই পুং স্ট্রোবিলাস থেকে দেখো তোমরা পরবর্তী দেখা যাচ্ছে মাইক্রোস্পোরোফিল বড় করে দেখা হচ্ছে, এগুলো কি সবগুলোই মাইক্রোস্পোরোফিল বা পুং রেণুপত্র। পরবর্তীতে মাইক্রোস্পোরোফিল দেখানো হয়েছে এখানে। মাইক্রোস্পোরোফিল দেখো তোমরা এই যে মাইক্রোস্পোরোফিল পুং রেণুপত্র সহ বর্ধিত মাথা, পুং রেণুপত্র সহ এই পুং রেণুপত্রর যে বর্ধিত মাথা, এই বর্ধিত মাথাকে বলা হচ্ছে অ্যাপোফাইসিস। বর্ধিত মাথাকে বলা হচ্ছে অ্যাপোফাইসিস। এবং এর মধ্যে উৎপন্ন হয় স্পোরাঞ্জিয়াম। এর মধ্যে উৎপন্ন হয় কি স্পোরাঞ্জিয়াম। এবং পুং রেণুপত্রের পৃষ্ঠভাগে পুং রেণুপত্রের যে পৃষ্ঠভাগে 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম একত্রে দলবদ্ধভাবে বসবাস করে। 2 থেকে 5টি একত্রে দলবদ্ধভাবে বসবাস করে। অর্থাৎ এই যে মাইক্রোস্পোরোফিলের মাঝখানে স্পোরাঞ্জিয়ামগুলো কি স্পোরাঞ্জিয়ামগুলো 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম একত্রে দলবদ্ধভাবে বসবাস করে, যাকে বলা হয় সোরাস। এ তোমরা দেখতে পাচ্ছ আমরা লিখেছি সোরাস বা সোরাই, বহু বচন হচ্ছে সোরাই, সোরাস বা ছড়াই। এই সোরাস বা সোরাইগুলো থেকে স্পোরাঞ্জিয়াম, এই সোরাসগুলোর ভিতরে এই স্পোরাঞ্জিয়ামগুলোর ভিতরে থাকে হচ্ছে স্পোর মাতৃকোষ। এই সোরাস থাকে কি এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়াম দলবদ্ধভাবে মিলিত হয় কি গঠন করা হচ্ছে সোরাস। এই সোরাসে থাকে হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়াম ভিতরে থাকে স্পোর মাতৃকোষ, এবং প্রতিটি এই স্পোর মাতৃকোষ মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু গঠন করে, এবং হ্যাপ্লয়েড পুংরেণু পরবর্তীতে করে বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু গঠন করে বা তৈরি করে। অর্থাৎ আমরা বলতে পারি যে মাইক্রোস্পোরোফিল গঠনে প্রথমে এই সাইকাস উদ্ভিদের যে পুরুষ সাইকাস উদ্ভিদ, এই পুরুষ সাইকাস উদ্ভিদের শীর্ষে অসংখ্য পুংরেণুপত্র
বা মাইক্রোস্পোরোফিল সৃষ্টি হয়। এই রেণুপত্র, পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল গুলো একত্রিত হয়ে মোসা আকৃতির পুং স্ট্রোবিলাস বা কোন গঠন করে। পরবর্তীতে এই মাইক্রোস্পোরোফিল গুলো কি আমরা পরবর্তী আলাদা আলাদা দেখা যাচ্ছে। মাইক্রোস্পোরোফিল গুলো যে উপরের দিকে একটা বর্ধিত অংশ থাকে, এই বর্ধিত মাথাকে বলা হচ্ছে অ্যাপোফাইসিস, এবং এর ভিতরে স্পঞ্জিয়াম গুলো অবস্থান করে। স্পঞ্জিয়াম গুলো সাধারণত 2 থেকে 5টি স্পঞ্জিয়াম একত্রে দলবদ্ধভাবে অবস্থান করে, এবং প্রতিটি স্পঞ্জিয়ামের মধ্যে থাকে কি স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষ মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড পুংরেণু গঠন করে। এই হ্যাপ্লয়েড পুংরেণু পরবর্তীতে বহু ফ্লাজেলাযুক্ত সচল শুক্রাণু তৈরি করে। সচল শুক্রাণু তৈরি করে। এই হচ্ছে কি আমাদের মাইক্রোস্পোরোফিল সৃষ্টি। এরপর হচ্ছে আসি আমরা মেগাস্পোরোফিল। এরপর হচ্ছে মেগাস্পোরোফিল। মেগাস্পোরোফিল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ স্ত্রী রেণুপত্রকে বলা হয় মেগাস্পোরোফিল, অর্থাৎ স্ত্রী সাইকাসের শীর্ষে, স্ত্রী সাইকাস উদ্ভিদের শীর্ষে স্ত্রী রেণুপত্র গঠন করে। এখানে কোনো কোন বা স্ট্রোবিলাস গঠিত হয় না। কোন বা স্ট্রোবিলাস গঠিত হয় না। এখানে রেণুপত্রগুলো আলাদা আলাদা ভাবে থাকে। তো এইখানকার যে স্ত্রীপত্রের কিনারে ডিম্বক সৃষ্টি হয়। স্ত্রীপত্রের যে কিনার, এই কিনারে দেখতে পাচ্ছ তোমরা ডিম্বক। এই ডিম্বকগুলো সৃষ্টি হয়, এবং এর উপরের অংশকে এগুলো বলা হয় কি পিনিয়ল। এই উপরের অংশগুলোকে এবং উপরের অংশে থাকে পিনিউল থাকে, এবং দুই কিনারে যে ডিম্বক সহ, এই দুই কিনারে ডিম্বক সহ এই দুই কিনারে ডিম্বক সহ প্রতিটি পিনিউল যুক্ত প্রতিটি স্ত্রী রেণুকে ফনাতোলা সাপের মতো দেখতে মনে হয়। ফনাতোলা সাপের মতো দেখতে মনে হয়। ফনাতোলা সাপের মতো মনে হবে কি একটি সাপ ফনাতলে আছে। এই দুই দিকে ডিম্বক সহ পিনিয়ল যুক্ত এই স্ত্রী রেণুকে ফনাতোলা সাপের মতো দেখায়। তো ডিম্বকের ভিতরেই থাকে কি সাধারণত স্ত্রী রেণু মাতৃকোষ। এই ডিম্বকের মাঝে থাকে কি স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায়, মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে উৎপন্ন করে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু বা মেগাস্পোর। হ্যাপ্লয়েড স্ত্রী রেণু বা মেগাস্পোর। এবং এই স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এই আর্কিগোনিয়ামের ভিতরে থাকে ডিম্বাণু, এবং এই আর্কিগোনিয়ামের ভিতরে থাকে কি ডিম্বাণু। এই আর্কিগোনিয়ামের ভিতরে থাকে ডিম্বাণু, অর্থাৎ ডিম্বকের মধ্যে থাকে হচ্ছে ডিম্বকের মধ্যে থাকে কি মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষ পরবর্তীতে মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করে। এই হ্যাপ্লয়েড স্ত্রী রেণু পরবর্তীতে স্ত্রী রেণু থেকে পরবর্তীতে তৈরি হয় আর্কিগোনিয়াম, এবং আর্কিগোনিয়ামের মধ্যে উৎপন্ন হয় ডিম্বাণু। তো আর্কিগোনিয়াম আমরা তো বলে রাখা ভালো যে আর্কিগোনিয়াম কিন্তু আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম কিন্তু কি আদি বৈশিষ্ট্য। তো এই ডিম্বাণু এবং পুং স্ট্রোবিলাস অর্থাৎ মাইক্রোস্পোরোফিলে উৎপন্ন শুক্রাণুর মিলনের ফলে নিষেক সম্পূর্ণ হয়। এদের দুটি মিলনের ফলে নিষেক সম্পূর্ণ হয়। অর্থাৎ আমরা নিষেকে বলতে পারি পুং রেণু বায়ু দ্বারা পুং রেণুটা বা শুক্রাণুটি বায়ু দ্বারা বাহিত হয়ে ডিম্বকের অগ্রভাগের প্রকোষ্ঠে পতিত হয়। এই ডিম্বকের অগ্রভাগে পতিত হয়। এরপর এই পুং রেণুটি একটি পোলেন টিউব গঠন করে। এই পুং রেণুটি একটি পোলেন টিউব গঠন করে, এবং এই পোলেন টিউবের মধ্যে গঠিত হয় শুক্রাণু। এই পোলেন টিউবের মধ্যে তৈরি হয় কি শুক্রাণু, এবং এই শুক্রাণুটি সাধারণত লাটিমের মতো এবং বহু ফ্লাজেলাযুক্ত উদ্ভিদ, এবং এটি উদ্ভিদগুলোর মধ্যে সর্ববৃহৎ শুক্রাণুর মধ্যে উদ্ভিদের যে শুক্রাণুগুলো তার মধ্যে কি সর্ববৃহৎ। অর্থাৎ যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র শুক্রাণু গঠিত হয়, এই ক্ষুদ্র ক্ষুদ্র শুক্রাণুর মধ্যে কি এটা উদ্ভিদের মধ্যে সবচেয়ে
বড় কি শুক্রাণু, বৃহৎ শুক্রাণু হচ্ছে কি এই সাইকাসের শুক্রাণু, বহু ফ্লাজেলাযুক্ত এবং উদ্ভিদের মধ্যে সবচেয়ে বৃহৎ। এই পোলেন টিউব হতে শুক্রাণু এবং আর্কিগোনিয়ামে এই পোলেন টিউবে গঠিত শুক্রাণু এন এবং আর্কিগোনিয়ামে তৈরিকৃত শুক্রাণু এন, এই দুটি এন প্লাস এন মিলিত হয়ে কি হয় টু এন, অর্থাৎ মিলিত হয় জাইগোট। মিলিত হয়ে উৎপন্ন করে কি জাইগোট, মিলিত হয়ে উৎপন্ন করে জাইগোট। এই জাইগোট গঠন করে এবং এই ডিম্বকটি পরবর্তী মিলিত হয়ে কি হয়, এখানের যে শুক্রাণু সেই শুক্রাণুটি এসে এখানে মিলিত হয়ে জাইগোট গঠন করে। এই জাইগোট পরবর্তীতে এই জাইগোটে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে এই ডিম্বকটি বীজে পরিণত হয়। এই ডিম্বকটি বীজে পরিণত হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ডিম্বকটি বীজে পরিণত হয়। এখানে কিন্তু কি এই ডিম্বকগুলো একটু নগ্নভাবে থাকে। এই ডিম্বকটি বীজে পরিণত হয়। পরবর্তীতে এই বীজ অঙ্কুরিত হয়ে নতুন সাইকাস উদ্ভিদ গঠন করে। এ হচ্ছে সাইকাসের যৌন জনন প্রক্রিয়া। অর্থাৎ মাইক্রোস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল কি করে, মাইক্রোস্পোরোফিল প্রথমে একটা মাইক্রোস্পোরোফিলের মধ্যে কি স্পোরাস উৎপন্ন হয়। এই স্পোরাসে থাকে স্পোরাঞ্জিয়াম, এই স্পোরাঞ্জিয়াম থাকে স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষ পরবর্তী বিভাজিত হয়ে মেয়োসিস কোষ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পুংরেণু গঠন করে। এই পুংরেণুগুলো পরবর্তীতে এই যে সৃষ্ট ডিম্বক, এই ডিম্বকের প্রকোষ্ঠের উপরে পড়ে। ডিম্বকে পড়লে এই ডিম্বকে উৎপন্নকৃত আর্কিগোনিয়ামের মধ্যে যে ডিম্বাণু উৎপন্ন হয়, এই ডিম্বাণুর সাথে এই পুংরেণুর মধ্যে একটা পোলেন টিউব গঠন হয়। এই পোলেন টিউব পরবর্তীতে পোলেন টিউবের মধ্যে গঠিত হয় কি শুক্রাণু, বহু ফ্লাজেলাযুক্ত শুক্রাণু এবং বৃহৎ লাটিমের মতো শুক্রাণু। এবং এই শুক্রাণু এবং এই ডিম্বাণু হ্যাপ্লয়েড ডিম্বাণু এবং হ্যাপ্লয়েড শুক্রাণু মিলনের ফলে উৎপন্ন হয় নিষেক সম্পূর্ণ হয় এবং এটা জাইগোট হয় টয়েসেন অর্থাৎ ডিপ্লয়েড। পরবর্তীতে এই ডিম্বকটি বীজে পরিণত হয় এবং বীজে পরিণত হওয়ার পরে বীজটি পরবর্তীতে অঙ্কুরিত হয়ে নতুন সাইকাস উদ্ভিদ গঠন করে। এই হচ্ছে সাইকাস উদ্ভিদের যৌন জন্ম। এখন আমরা আছি সাইকাস উদ্ভিদের যে বৈশিষ্ট্য, এখন আমরা সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা এর আগে জিমনোস্পার্ম অর্থাৎ নগ্নবীজি এই যে গ্রুপ এর যে বিভাগ জিমনোস্পার্মের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এখন আমরা আলোচনা করব এই সাইকাস উদ্ভিদের যে শনাক্তকারী বৈশিষ্ট্য, এই শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে অনেক সময় পরীক্ষায় সাইকাস উদ্ভিদের যে শনাক্তকারী বৈশিষ্ট্য, এই শনাক্তকারী বৈশিষ্ট্যটি আসে। তাহলে এই যে সাইকাস উদ্ভিদটি আমরা জানি, সাইকাস উদ্ভিদটি কি স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড ধরনের এবং এদের স্পোরোফাইটিক এবং মূল কাণ্ড পাতায় বিভক্ত। এরা মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, অর্থাৎ এটা মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। এই উদ্ভিদটি পাম জাতীয় উদ্ভিদ এবং এই উদ্ভিদটি খাড়া এবং এদের বীজ নগ্ন থাকে। বীজ কি নগ্ন বা অনাবৃত বা খোলা অবস্থায় থাকে। যেহেতু এদের ফল হয় না, সেহেতু এদের বীজ থাকে কি নগ্ন বা খোলা অবস্থায় এবং এদের পত্র বৃহৎ পক্কল যৌগিক। যেহেতু পক্কল যৌগিক বলতে দুই পাশে ছড়ানো, এই পক্কল যৌগিক এবং সর্পিল আকারে সজ্জিত এবং কতিপয় পাতায় সার্সিনেট ভার্নেশন দেখা যায়। সার্সিনেট ভার্নেশন অর্থাৎ ভার্নেশন হচ্ছে কচি অবস্থায় বা মুকুল অবস্থায় পাতা কিভাবে অবস্থান করবে তাকে বলা হচ্ছে ভার্নেশন। আর যদি মুকুল এই পাতাটি যদি একটু কুণ্ডলিত থাকে তাকে বলা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। তাহলে তাকে বলা হচ্ছে কি সার্সিনেট ভার্নেশন। এবং এদের পাতায় একটা বিশেষ ধরনের টিস্যু যেটাকে বলা হয় ট্রান্সফিউশন টিস্যু তা বিদ্যমান। এই বিশেষ ধরনের টিস্যুটি সাধারণত বর্ণহীন পরিবহন টিস্যু। এটা বর্ণহীন পরিবহন টিস্যু। এই বিশেষ ধরনের ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। এছাড়া তোমরা জানো যে কোরালয়েড মূল বিদ্যমান। কোরালয়েড মূল একটি সাইকাসের একটি স্পেশাল বৈশিষ্ট্য এবং এবার পুংরেণু পত্রগুলো স্ট্রবিলাস গঠন করে, অর্থাৎ
মাইক্রোস্পোরোফিল, অনেকগুলো মাইক্রোস্পোরোফিল একত্রিত হয়ে একটি মশা আকৃতির গঠন সৃষ্টি করে, যাকে বলা হয় পুং স্ট্রোবিলাস বা কোন, স্ট্রোবিলাস বা কোন। এবং এদের হেটারোস্পোরিক কি দেখা যায়, হেটারোস্পোরিক অর্থাৎ মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুটি আলাদা আলাদা উদ্ভিদ থেকে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর উৎপন্ন হয়, এবং এটা বলা হচ্ছে হেটারোস্পোরিক। এবং এদের পরাগায়ন সম্পূর্ণ হয় বায়ুর দ্বারা, এদের বায়ুর দ্বারা পরাগায়ন সম্পূর্ণ হয়। তাহলে এদের পরাগায়ন সম্পূর্ণ হয় কি, বায়ুর দ্বারা। এবং এদের শুক্রাণু সর্ববৃহৎ, এদের শুক্রাণুটি কি সর্ববৃহৎ, অর্থাৎ যতগুলো উদ্ভিদ আছে সেই উদ্ভিদের মধ্যে যে শুক্রাণু আছে, সবচেয়ে বড় শুক্রাণু, আমরা জানি শুক্রাণুগুলো সাধারণত ক্ষুদ্র হয়, কিন্তু উদ্ভিদের মধ্যে যতই শুক্রাণু উৎপন্ন হয় সবচেয়ে বৃহৎ বা সবচেয়ে বড় শুক্রাণুটি হচ্ছে এই সাইকাসের শুক্রাণু, সাইকাসের শুক্রাণু। এজন্য বলা হচ্ছে শুক্রাণু সর্ববৃহৎ এবং অবশ্যই সচল এবং বহু ফ্লাজেলাযুক্ত, এবং বহু ফ্লাজেলাযুক্ত। অর্থাৎ আমরা বলতে পারি আবার যে এরা স্পোরোফাইটিক অর্থাৎ ডিপ্লয়েড ধরনের ক্রোমোজোম বিদ্যমান, এদের মূল কাণ্ড পাতায় বিভক্ত, এবং উদ্ভিদ খাড়া পাম জাতীয় উদ্ভিদ, এবং এদের বীজ নগ্ন থাকে, কারণ কি এদের ফল হয় না বিদায় বীজ নগ্ন থাকে। পাতা বৃহৎ, পক্কল যৌগিক এবং সর্পিল আকারে সজ্জিত, এবং কতিপয় পাতায় সার্সিনেট ভার্নেশন দেখা যায়, এবং পাতায় এক বর্ণহীন বিশেষ ধরনের পরিবহন টিস্যু দেখা যায়, যার নাম হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। এদের কোরালয়েড মূল বিদ্যমান, পুং রেণুপত্রগুলো একত্রিত হয়ে পুং স্ট্রোবিলাস বা কোন গঠন করে, এবং এদের হেটারোস্পোরিক অর্থাৎ মাইক্রো এবং মেগাস্পোর দুটি আলাদা স্পোর সৃষ্টির মাধ্যমে এদের জনন সম্পূর্ণ হয়, পরাগায়ন বায়ুর দ্বারা সম্পূর্ণ হয়। এদের শুক্রাণু সর্ববৃহৎ, সচল এবং বহু ফ্লাজেলাযুক্ত। তো এই হলো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ, পরীক্ষায় আসলে অবশ্যই লিখতে পারবা। এখন আমি কিছু হোমওয়ার্ক তোমাদের দিয়ে রাখি। তোমরা বাসায় পুং স্ট্রোবিলাস এর চিত্র, মাইক্রোস্পোরোফিল এবং মেগাস্পোরোফিলের চিত্র বাসায় অঙ্কন করবা, এবং সাইকাসের সাথে ফান বা সাইকাসের সাথে যে টেরিস উদ্ভিদের যে সাদৃশ্য এবং সাদৃশ্যগুলো অবশ্যই বাসায় নোট করে এটা পড়বা, এবং সাইকাসের এবং নগ্নবীজি অর্থাৎ জিমনোস্পার্মের যে অর্থনৈতিক গুরুত্ব আছে, এই অর্থনৈতিক গুরুত্ব তোমরা বই থেকে অবশ্যই পড়ে নিবা। তো আজ এ পর্যন্তই। ভালো থাকো, নিরাপদে থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।